সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকেট ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা যখন বিপিএল হয়েছিল তখন বেশ কয়েকবার আপনাদের সঙ্গে পারিশ্রমিক ইস্যুতে আলোচনা করেছিলাম। পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচের বিতর্কিত সব ঘটনা, ম্যাচের বাইরের সব ঘটনা, এইসব নিয়ে অনেক বেশি আলোচনা করেছিলাম। শব্দটা খুবই সেন্সিটিভ, এই কারণে আসলে ব্যবহার করা খুবই কঠিন। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং নিয়ে বিপিএল অনেক বেশি আলোচনা হয়েছিল, আর পারিশ্রমিক তো বিপিএলের সাথে সবসময় লেগে থাকে। এই বিপিএলটা শেষ হয়েছে কয়েক মাস হলো, সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল ছিল, এবং এখন কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও সেই আলোচনাটা আছে। কিন্তু এবার আর বিপিএল না, এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ডিপিএল। আজকে দুটো ঘটনা ঘটেছে ভিন্ন ভিন্ন, সেই ব্যাপারগুলো একটু আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি আছি মোমিনুল ইসলাম, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে বিপিএলও আমাদের এই ব্যাপারগুলো অনেক বেশি ফেস করতে হয়েছে, যে দুর্বার সেই পারিশ্রমিক দিচ্ছে না, ক্রিকেটাররা অনুশীলন বর্জন করছে, ম্যাচ বর্জন করার হুমকি দিচ্ছে, বিদেশি ক্রিকেটার তারা খেলতে নামছে। এই ব্যাপারগুলো তখন আমরা বেশ কয়েকবার পারিশ্রমিক ইস্যু দেখেছিলাম। 2 মাস পেরিয়ে গেছে, নতুন একটা টুর্নামেন্ট চলছে, ডিপিএল চলছে। ডিপিএলও সবসময় এই ধরনের ব্যাপার থাকে। এর আগে যখন ব্রাদার্স ইউনিয়নের হয়ে তখনও ওই পারিশ্রমিক ইস্যুটা ছিল। এইবার হুট করে যখন টুর্নামেন্ট একবারে শেষ পর্যায়ে, আজকে 10ম রাউন্ড শুরু হয়েছে, এই মুহূর্তে এসে এই যে পারটেক্সের অনুশীলন বর্জন করা, এটাকে আসলে আপনি যদি একটু মানে আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে এইসব বিষয় নিয়ে যখন কথা হয় তখন জিনিসগুলো আসলে খুবই অকওয়ার্ড এবং মানে বিব্রতকর। কারণ আপনি আমাদের এমনি ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো না, সেখানে বিপিএলকে নিয়ে এই লাস্ট বিপিএলটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই ঢাকা প্রিমিয়ার লিগটা নিয়ে তো অলরেডি সবসময় সমালোচনা হয়, কিন্তু এইবার এখন পর্যন্ত মোটামুটি ভালো খেলা হচ্ছিল। তামিমের ইস্যুটার আগে পর্যন্ত কিন্তু সবাই ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিল, যে ক্রিকেট খেলা হচ্ছে বা মোটামুটি ভালো একটা ইয়া হচ্ছে। কিন্তু আজকে যেই ঘটনাটা ঘটলো বা যেই ঘটনা সামনে আসলো, কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনি কিন্তু মাত্র শুরু করলেন। এই যে বয়কট করা, তারা বলছে যে তারা হচ্ছে পারিশ্রমিক পাচ্ছে না ঠিক মতো, এই জন্য তারা আজকে প্র্যাকটিস করেনি, এবং তারা বলেছে তারা ম্যাচও হয়তো খেলবে না যদি পারিশ্রমিক ক্লিয়ার করা না হয়। পারিশ্রমিক ক্লিয়ারেরও ব্যাপার রয়েছে, তারা বলেছে যে একজন প্লেয়ার হয়তো একদম অনেকগুলো টাকা পেয়েছে আর আরেকজন পাইনি। মুক্তার আলী কিন্তু ব্যাপারটা এরকম বলেছেন, কারণ আমরা যদি এবার টুর্নামেন্ট শুরু থেকে দেখেছি যে যেহেতু দেশের পরিস্থিতির কারণে কিন্তু পারিশ্রমিকটা তুলনামূলক কম। যে ক্রিকেটার গত বছর 50 লাখে খেলেছে, সে এবার 20 লাখে খেলছে, তার মানে হচ্ছে আপনি 5 লাখের ক্রিকেটার মানে আপনি 1 লাখে ধরে নিচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার এমনি কমে গিয়েছে, এমনিতে কমে গেছে। তিনি কিন্তু বলছেন যে কেউ হয়তো 1 লাখ টাকা পেয়েছে, এখন একটা টিমের 20 জন ক্রিকেটার, 18 জন ক্রিকেটার, সেখানে একটা ক্রিকেটার একটা টুর্নামেন্ট খেলে মাত্র 1 লাখ টাকা পেয়েছে, কেউ আবার বললো 10,000 টাকা পেয়েছে। এই যে টাকা না দেওয়ার যে প্রবণতাটা, এইটা আসলে আপনার কি মনে হয় যে তারা কি আসলেই ক্রিকেট রিলেটেড মানুষ বা ক্রিকেট নিয়ে কাজ করতে চায়, নাকি শুধুমাত্র ওই কাউন্সিলরশিপ থাকতে হবে এই জন্য শুধু দল বানানো হয়? না, এই এতদিন ধরে যা চলছে তা তো মনে হচ্ছে যে আসলে সেই চেয়ারটা ধরে রাখাটাই মেইন কাজ। আমরা ইভেন রাজনীতিতেও কিন্তু এভাবেই দেখে আসছি যে রাজনীতিতে তারা যারা রাজনীতি করছে তাদের থেকে মানুষরাই কিন্তু আসলে ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে ছিল এবং তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে। সো আপনি যখন এই উদ্দেশ্যই থাকবে তখন আসলে যেই মেইন ফোকাস ক্রিকেটের উন্নয়ন বা সেই জিনিসটা কিন্তু আপনি দেখবেন না, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি হবে। আপনার এই যে টাকা পয়সার বিষয়গুলো আছে, টাকা পয়সা আপনি ক্লিয়ার করছেন না, আপনি কথা দেওয়া ছিল একরকম, সেটা হচ্ছে না দেখি এই ইস্যুগুলো হচ্ছে। এরপরে যেই ইস্যুগুলো আরও বড় হয়, যে প্লেয়াররা কেন আপনার ফিক্সিং করে বা এরকম সন্দেহমূলক কাজ করে, তারা জড়িত নাকি জড়িত না সেটার প্রমাণও কিন্তু সামনে আসে না। এই যে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে বিপিএলে এত কিছু হলো, বললো যে এখন পর্যন্ত আমরা কিচ্ছু জানি না যে আসলে কি হচ্ছে না হচ্ছে, প্লেয়াররা এখনও টাকা পেয়েছে কি না পেয়েছে না, এগুলো নিয়ে কিন্তু এখনও কিছু খোলাসা করা হয়নি। এই যে ফিক্সিং ইস্যু নিয়ে এত কথা হয়েছে, এখনও জানা যায়নি যে কিছু মানে কোনো সলিউশনের ব্যাপার যদি নাও হয় সেটা ডিসমিস হয়নি। এইটা চলতে আপনি আরেকটা জিনিস দেখছেন, তারা টাকা পাচ্ছে না এবং তাদের কোচ আজকে, হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছিলাম যে তার কোচ কিন্তু একটা অনেক গুরুতর একটা কথা বলেছেন, যে তার কাছে অনেকেই ফোন করে বলছেন যে তোমার এই ক্রিকেটার ফিক্সিং করছে, এই ক্রিকেটার ফিক্সিং করছে। সো এই ব্যাপারগুলো আসলে ডিপিএল বা আপনি যদি প্রথম শ্রেণী ক্রিকেট না সরি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, এইখানে কিন্তু আমরা বেশ কয়েকবার এই ধরনের ব্যাপারগুলো দেখেছি, যে একটা দলকে কি বলে অ্যাডভান্টেজ দেওয়ার ঘটনা ঘটে। আপনার কি মনে হয় যে এরকম কিছু আসলেই পারটেক্সের সঙ্গে ঘটেছে? কারণ কিন্তু তারা যখন আপনি প্রথম ম্যাচে তারা হারার পর কিন্তু পরের ম্যাচটা কিন্তু ওই প্রাইম ব্যাংকের সঙ্গে আমরা মনে আছে 300-এর বেশি রান চেস করে জিতেছিল, মনে হচ্ছিল যে এই দলটা খুব ভালো খেলছিল, কিন্তু ওই জিনিসটা কিন্তু ফ্লোটা ধরে রাখতে পারেনি। এখন তারা 9টা ম্যাচ খেলে মাত্র 2টাতে জয় পেয়েছে, পয়েন্টস টেবিলে 9 নম্বরে 10টা টিমের মধ্যে, হ্যাঁ সব একেবারে নিচের দিকে। তো সেইখানে আপনার এই টাইপের মানে
এই টিমগুলো মনে হয় যে আসে এই কাজগুলোর জন্য, মানে তাদের খেলা মাঠে খেলার চেয়ে আদার জিনিসগুলোয় হচ্ছে তাদের ফোকাস বেশি থাকে। বা এই যে কোচের কথা যে বলো, তাকে ফোন দিয়ে বলা হচ্ছে, কোচ বলছে আমি বুঝতে পারছি না, তিনি নিজেই বলছেন যে আমরা একরকমের ইনস্ট্রাকশন দিচ্ছি প্লেয়ারদের, তারা সেই ইনস্ট্রাকশন মানছে না। আপনার কি মনে হয় এটা এটা কি আদতে ঘটে যে আপনি একটা ক্লাব অফিসিয়ালস, আপনি কোচ একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, ক্রিকেটার ওটা মানছেন না, আপনি তাকে খেলিয়ে যাচ্ছেন, এটা কি আদতে হয়? এটা কি আপনি বলেন, এটা কি পসিবল? আপনি একটা টুর্নামেন্ট খেলছেন, টুর্নামেন্টে আপনি জিতার জন্য খেলবেন, এইখানে তো টিমের মধ্যে অনেক সময় মানে দল থাকে, আলাদা আলাদা দল থাকে, কোরাম থাকে, এটা বলা হয়, কিন্তু আপনি কিন্তু আলটিমেটলি খেলেন ওই টিমটাকে জিতানোর জন্যই। এখন আপনার কোচ, প্রধান কোচ এসেই যদি আপনাকে মানে ওপেনলি বলে যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তারা খেলছে না, আমার কাছে আমার কথা, আমার প্রশ্ন যে এইখানে যে আপনি কেন এই 10 নাম্বার রাউন্ডে সেই প্রশ্ন তুলছেন না? আপনার কেন আগের 10 রাউন্ডে কেন 9 রাউন্ডে কেন আপনার কখনো মনে হয় না? আপনি কেন মিডিয়াতে বলেন না? আপনি কেন আপনার ক্লাব অফিসিয়ালসকে আপনি জানান? মানে আজকে কেন যখন তারা অনুশীলন বর্জন করছে টাকার জন্য, তখন কেন পাল্টা একটা অভিযোগ দিচ্ছেন? আপনার কি মনে হয় যে এটা আসলে শুধুমাত্র পাল্টা অভিযোগ দেওয়ার জন্যই দেওয়া? এখন মানে এই যে যেটা বললেন, খুবই ভ্যালিড একটা কোশ্চেন করেছেন যে এতদিন কেন বলা হয়নি। এখন এই ডিপিএলটা যেভাবে চলে আসে, ঘরোয়া লিগটা চলে আসে, আপনি কিন্তু দেখবেন যে কিছু কয়েকটা টিম রয়েছে যারা একটু পাওয়ারফুল, তারাই কিন্তু সবসময় হয় জিতছে, বা তাদেরকে তাদের সাথে অন্যান্য টিমগুলা একটু দেখে খেলা দেখে মনে হচ্ছে যে তারা খেলছে না। তো যখন আপনার এই জিনিসগুলো আসলে সামনে আসে, যে দেখেন আজকে বয়কট করা হচ্ছে, টাকা পয়সা ইস্যু হয়েছে, আজকেই কিন্তু কোচ এসে বলছে যে আমার সন্দেহ হচ্ছে যে এখন আসলে বিষয়গুলো এত ফিশি হয়ে গিয়েছে যে তারা, আমরা আসলে কার কাছে বিচার দিব, যে যার কাছে বিচার দিব তারা বলবে যে হ্যাঁ আমরা তদন্ত করব, কিন্তু তদন্তর ফলাফলটা আসলে কি আমরা দেখতে পাবো? আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে বললেন যে কয়েকটা দল তো অবশ্যই বড়, যেমন আপনি রূপগঞ্জের কথা বলতেন, প্রাইম ব্যাংক, আবাহনী, মোহামেডান, তারা তো সবসময় বড় বাজেটের দল। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই 2 লাখ টাকা মানে 50 লাখ টাকা 1 কোটি টাকার দল বানিয়ে আপনি আসলে কি পজিটিভ ক্রিকেটটা চান? আপনার দলে কি আদতে ওই ধরনের ক্রিকেটার আছে যারা আসলে পজিটিভ ক্রিকেটটা খেলবে, ভালো ক্রিকেট খেলবে? আপনি যদি দেন পার্টেক্স, যদি আপনার নাম দেখেন, আপনার বড় নামকে সাব্বির রহমান রুমন লাস্ট 2-3 বছর ধরে জাতীয় দলের রাডারে নেই। ঘরোয়া ক্রিকেটে আহামরি ক্রিকেট খেলছে সেটাও না। আপনি যদি ঢাকা বিপিএলটা দেখেন, সেখানে হয়তো একটা ইনিংসে তিনি খুব ভালো খেলেছিলেন, আর একটা ইনিংসে তিনি ভালো শুরু করেছেন, কিন্তু তার বাইরে কি সে টুর্নামেন্ট ওয়াইজ ভালো ক্রিকেট খেলেছেন? অবশ্যই না। শ্রীলঙ্কাতেও কিন্তু সে ভালো ক্রিকেট খেলেন। তার বাইরে তারা বড় তারকা, তাদের বাইরে তার বড় তারকা হচ্ছে আলাউদ্দিন বাবু। লাস্ট এনসিএল অবশ্যই তিনি ভালো ক্রিকেট খেলেছেন, বিপিএল এ কিন্তু ভালো করতে পারেনি, এবং তাকে নিয়ে অনেক কথা আছে, সমালোচনা আছে। আপনি ধরুন তারপরে ক্রিকেটার আপনি চেনেন কাকে? মুক্তার আলীকে। এখন কথা হচ্ছে আপনি যখন এই ক্যাটাগরি ক্রিকেটার নেবেন, ডি ক্যাটাগরির বা সি ক্যাটাগরি ক্রিকেটার নেবেন, তখন আপনি আসলে এদের কাছে কি ধরনের পজিটিভ ক্রিকেটার চান? না সেটাই, আপনি এই যে সাব্বির রহমানের কথা বলছেন, তাকে নিয়ে অনেক ধরনের কথা, ইভেন নাসির হোসেনের কথাও যদি আমি বলি, এই প্লেয়ারগুলোকে না আসলে মানে সোশ্যাল মিডিয়াতেই বা বিভিন্ন সংবাদ মাধ্যমরাই তাদেরকে আসলে বিভিন্ন ধরনের ট্যাগলাইন দিয়ে তাকে আসলে ফোকাসে রাখে, কিন্তু আলটিমেটলি তারা কি ক্রিকেটের জন্য ভালো খেলছেন বা ক্রিকেটের কোনো ফিউচার আছে তাদেরকে নিয়ে আপনি তাদের সাথে ইনভেস্ট করে বা তাদেরকে নিয়ে, এগুলো কিন্তু আসলে আমাদের মানে যে আমরা যে বলি যে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা আসলে পিছিয়ে গিয়েছে, এগুলোই কিন্তু একটা বড় কারণ। আপনি যত এই যে আমি আইপিএলে হয়তো ধোনিকে নিয়ে এখন অনেকে হয় যে ধোনি কিন্তু এবার খুবই খারাপ পারফরমেন্স করছে বা তাকে নিয়ে কিন্তু আমার মনে হয় না সামনের বার ধোনি এই প্রিভিলেজটা আর পাবে যদি টুর্নামেন্টে এরকম খেলেন। কিন্তু ধোনি লেভেলের প্লেয়ারকে নিয়ে আপনি টানছেন, সেটাও নিয়েও সমালোচনা আছে। সেইখানে থামাই, যেটা হচ্ছে যে ধরুন যেমন আইপিএলটা হচ্ছে, এখানে আপনি কাদেরকে নিয়ে আলোচনা করছেন? আপনি ধরুন লাস্ট কয়েকটা ম্যাচে আপনি কয়েকদিন আগে আপনি আশুতোষ শর্মাকে নিয়ে আলোচনা করেছেন, আপনার ভবিষ্যৎ। আপনি অভিষেক শর্মাকে নিয়ে আলোচনা করেছেন, জায়সওয়ালকে নিয়ে, কালকে আপনি প্রিয়াংশ আরিয়াকে নিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন। তারা আমরা আইপিএল বা বাইরে সবাই আসলে আইপিএল নিয়ে আলোচনা করে, বাইরে থেকে ক্রিকেটারদের নিয়ে আলোচনা করে যে প্রমিজিং ক্রিকেটার কারা ভবিষ্যৎ হতে পারে, আর আমাদের আলোচনা করতে হয় যে কারা বেশি সমালোচিত, কারা চলে গেছে, কারা নেগেটিভ ছিল, তাদেরকে নিয়ে এসে আবার তারা যখন একটা দুটা ম্যাচ ভালো খেলবে তাদের এখানে বলা হয় যে হ্যাঁ এখানে বলা হয় যে এই যে সাব্বিরের ফ্যান গ্রুপ, সাব্বিরের এই গ্রুপ ওই গ্রুপ তমুক গ্রুপ, এরা এসে জিনিসটাকে আরো ফোকাসিং সোশ্যাল মিডিয়াতে। তখন সাব্বিরের না, ব্যাপারটা শুধু সাব্বির না, আমরা নামটা শুধু একটা ইন্ডিভিজুয়াল নাম বললাম আর কি, কিন্তু এটা
কিন্তু সবার ক্ষেত্রে একই রকম ব্যবস্থা, যে আপনি ধরুন মাহমুদুল্লাহ কিনা সমালোচনা হলো, মুশফিকের সমালোচনা হলো, কিন্তু এইখানে কিন্তু ওই তার যে ফ্যান গ্রুপরা বা তার যারা সমর্থকরা তারা কিন্তু তাকে ঠিকই ব্যাক করে যাচ্ছিল, তারা রান্না করলেও ব্যাক করে যাচ্ছিল। এই প্রবণতাটা মনে হয় আমার বাংলাদেশ ক্রিকেট থেকে সরানো খুবই জরুরি। আসলে না হলে এই যে এই জিনিসগুলো আসলে আসতেই থাকবে, আমরা আসলে এটা সমাধানও পাবো না। এটাকে আসলে বোর্ডকে অনেক শক্তিশালী হতে হবে এই বিষয়গুলোকে, কারণ আপনি দেখবেন যে যেই জিনিসগুলো আসলে এখন আমরা সামনে এলো বা আজকে ঘটলো সেগুলা কিন্তু আজকেই সলিউশন করা উচিত। আপনি ম্যাচগুলো যখন শেষ হয়েছে সাথে সাথে সলিউশন করা উচিত, কারণ এগুলা খুবই মানে চোখে লাগার মতো। এখনও ইন্টারন্যাশনাল মিডিয়াতে হয়তো ওইভাবে আসেনি, কিন্তু এসে পড়বে। আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার যেভাবে জিনিসগুলা মানে ভিডিওগুলো আসে, আপনার বড় বড় কিন্তু আবার ওই যখন ওই চ্যানেল 24-এ যে সাক্ষাৎকারটা আপলোড করা হয়েছে, মানে ওই আনোয়ারুল মুস্তাকিম পারটেক্সের ক্যাপ্টেন এই কোচ, ওই ভিডিওটা শেয়ার দিয়ে কিন্তু ওই সাব্বির রহমান রুম্মন কিন্তু তিনি কিন্তু ওইটা অস্বীকার করেছেন। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে এটা একটা পাল্টাপাল্টি অভিযোগের মতো। এখানে তিনি যেটা বলেছেন যে ওই টিভি চ্যানেলটা তার নাম জড়িয়ে বলেছেন যে কোচ আমার নাম জড়িয়ে বলছে, এখানে আসলে কোচ কাউকে সেভাবে ইন্ডিভিজুয়াল মেনশন করেনি। সো সেই ক্ষেত্রে তিনি সেটাকে ব্যাক করতেই পারেন, কারণ তার নাম, এই যে আমি যে বললাম যে একটা এরকম প্লেয়ারদের আপনার মানে মিডিয়াগুলো চায় যে নামটা জড়িয়ে একটু মানে দায়টা আমাদের অনেকখানেই আসে, কারণ এখানে দায় আমাদেরও যেমন আছে, আমি বলবো যে যারা ভিউয়ার রয়েছে তাদেরও রয়েছে। কারণ আপনি দেখবেন যে আপনি যতটা বস্তুনিষ্ঠ বা যতটা গঠনমূলক কাজ করবেন তার চেয়ে আপনার এই কাজগুলা হচ্ছে দর্শকরা বেশি হাইলাইটেড হয় বা দর্শকরা এই টাইপের চটকদার জিনিস চায়। তো সেই ক্ষেত্রে আপনার মিডিয়া হাউসগুলোও সেই কাজগুলা করার জন্য করতে হবে, পেট বাঁচাতে আসলে মানে হ্যাঁ এটা আসলে দুই পক্ষেরই আমার মনে হয় যে সমস্যা রয়েছে। কিন্তু এই জিনিসগুলা করতে গিয়ে আসলে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে, ক্রিকেটটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ক্রিকেট নষ্টের কথা বলছেন, আজকে তো আরো বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে। আপনি যদি শাহিনপুকুর এবং ওই গুলশান ক্রিকেটের ক্লাবের ম্যাচটা দেখেন, সেখানেও কিন্তু বেশ বড় একটা ইনসিডেন্ট। ওটা কিন্তু বলা হচ্ছে যে খুব সম্ভবত গুলশানকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য, কারণ গুলশান আজকে জেতার কারণে 3 নম্বরে চলে এসেছে। আরেকটা আলোচনা ছিল যে আজকে যদি গুলশান হেরে যেত তখন প্রাইম ব্যাংকের সাথে তাদের একটা বড় লড়াই হতো যে সুপার 6-এ কারা খেলবে। তো আজকে কিন্তু গুলশান দিয়ে যেতে যাওয়া কিন্তু ওই তাদের ওই টেনশনটা করতে হচ্ছে না। এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে দুটো একটা ইনসিডেন্ট গুলো, একটা রহিম আহমেদ যিনি, আর একটা হচ্ছে শেষের দিকে মিনহাজুল রহমান আবেদিন সাব্বিরের যে আউট দুটো, আপনার কি মনে হয় যে এই যে আমরা যে জিনিসটাগুলো শুনে অভ্যস্ত যে ঢাকার ক্লাব ক্রিকেটে যে জিনিসটা হয়, একটা দলকে অ্যাডভান্টেজ দিতে আর একটা দল নিজেরা ম্যাচ ছেড়ে দিয়ে আসে, এই ভিডিওটা দেখার পর বা ওই ম্যাচটা দেখার পর আপনার আসলে ঠিক এটাই মনে হয়েছে কিনা? এই যে আমি তো বললাম যে কোচ যখন আপনার নিজের দলের কোচই যখন এরকম সন্দেহ করবেন, তখন দর্শকরা যখন এই টাইপের ভিডিও দেখবে, মানে আমি কোচের কথা তুললাম, এটা অন্য টিম, তবুও আমি বললাম যে অন্য টিমেও তো সেম কথা হচ্ছে। শাহিনপুকুরের ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখলাম যে তারা পয়েন্ট টেবিলে একদম সর্বের তলানিতে, তারা 10 ম্যাচে আমার মনে হয় একটা জিতেছে, 9টা হেরেছে। হ্যাঁ, সো আপনার যখন এরকম একটা 10 ম্যাচ পরে যখন আপনি এরকম দেখছেন, তখন কিন্তু তারা কিন্তু আবার রেলিগেশন জোনে আপনি যখন এরকম দেখছেন, তখন কিন্তু আপনার মনেই হবে যে আপনার যেই 9টা ম্যাচ হেরেছে সেই 9টা ম্যাচেও কি এরকম কিছু ছিল নাকি, খালি চোখে হয়তো আমরা দেখিনি, বা আমাদের সামনে আজকে যেরকম আপনি চিন্তা করেন এই ম্যাচ জিতা আপনি আমি নামলেও জিতে দিব না, আপনি হারতে পারেন। না আমি বলতেছি না আমি বলি আপনি মানে যদি নর্মালিও খেলেন, আপনার এখানে এত কোনো চাপের খেলা, আপনি স্টার্কের এগেনস্টে খেলছেন না, আপনি মানে ইভেন বাংলাদেশের মেইন পেসারদের এগেনস্টও খেলছেন না যে আপনি এই ম্যাচ হারবেন। আপনার খেলার ধরন, আপনার খেলার যেভাবে আউট, এটা আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আপনি ম্যাচটা হারতেই পারে, হারা আসলে তো আপনি বলে কই তো জিততে পারবেন না, বলে কই হারতে পারবেন না, কিন্তু কথা হচ্ছে যে ওই আউট হওয়ার যে ধরনগুলো সেগুলো আসলে সেইগুলো দেখলে মনে হয় বলে কয়ে হারছে, বলে কয়ে জিতছে, এটা হচ্ছে সমস্যা। এখন এই যে আপনি দেখলেনই তো, সবাই দর্শকরা দেখেছে যে মানে এই আউটটা যে প্রেস তিনি, এটা তো মানে আমাদের কমেন্টেটররা কিন্তু বলছিলেন এরকম জিনিস আমরা কখনো দেখি নাই। তারপর শামসুর রহমান এই সাথে সাথে পোস্ট দিয়ে বলেছেন এরকম স্পোর্ট যখন ভিডিওটা আপলোড করে, আমি ওইটা দেখছিলাম যে অনেক ক্রিকেটারই সে মানে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন নিয়মিত, তারা অনেকে শেয়ার করে বা ওই কমেন্ট বক্সে কিন্তু মানে খুবই
মানে নিজেরাই বিব্রত বোধ করছিলেন এবং ওই দলে ক্রিকেটার বা অন্যান্য, কারণ তারা তো জানেন যে ভিতর ঘটনাগুলো কীভাবে ঘটে, আমাদের কাছে আসলে কোনো প্রমাণ নেই যে আসলে আমরা কি বলবো। আর এই প্লেয়ারটা দেখেন যে এই প্লেয়ারটা কিন্তু এমন না যে ন্যাশনাল টিমে রেগুলার খেলছে না, তাহলে এই প্লেয়ারটার আসলে লক্ষ্যটা কি? না এই প্লেয়ারটার লক্ষ্যটা কি, যে সে যদি একটা দলকে, সে ঘরোয়া লিগে খেলছে, সে ঘরোয়া লিগে তার দলটাকে সে জিতাতে পারে তাহলে তার লাইমলাইটে আসবে ভাই, কিন্তু তার উদ্দেশ্য খেলা দেখে তো উদ্দেশ্য মনে হচ্ছে না সেটা। মানে আপনার যদি মনে থাকে, আমি ডিবিসি তে মামুনুর ভাই আমাদের কলিগ আর কি বলা যাবে, যেহেতু অন্য হাউস তারপরে কলিগ, নিশ্চয়ই তিনি একটা স্টোরি কিন্তু কয়েকদিন আগে করেছেন যে 1 লাখ টাকা দিলে আপনি ডিপিএল এ খেলতে পারবেন বা 1.5 লাখ টাকা দিলে আপনি ডিপিএল এ খেলতে পারবেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে ছোট ছোট দল যারা আছে, যারা হচ্ছে খুব ভালো ক্রিকেটার কিনে না, তারা কি আসলে এই পলিসিটা আসলেই মেনটেন করে কিনা? না হলে আসলে আপনি ধরুন আপনি যদি দল গোছানোর দিক থেকে খেয়াল করেন, আপনার বড় তারকায় আপনি খুঁজে পাবেন না। সো এই ক্ষেত্রে কি আপনার ওই যে বড় তারকা বলতে আপনার ন্যাশনাল টিমের 15 থেকে 20 জন যারা সবসময় ন্যাশনাল, তারা তো 4-5টা টিমে তারাই, কিন্তু আপনি দেখবেন যে তারাই কি শুধু ঘরোয়ার মানে লেজেন্ড হয় বা যারা উচিত, তার বাইরে কিন্তু অনেক প্লেয়ার আছে, তার বাইরে অনেক প্লেয়ার রয়েছে। এই যে আপনি দেখেন নাইম শেখ, হ্যাঁ মানে এনামুল হক বিজয়, তারা কিন্তু ঘরোয়া নিয়মিত পারফর্মার, এবং দেখেন বিজয় থাকাতে কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবার খুব একটা ভালো দল মনে হচ্ছিল না, কিন্তু তারা কিন্তু অটোমেটিকলি এবার খুব ভালো ক্রিকেট, অগ্রণী ব্যাংক ক্রিকেটের কথা আপনি বলতে পারেন, সেখানে তারা সাদমান ইসলাম এবং মার্শাল আয়েব, তার সঙ্গে হচ্ছে ইমরুল কায়েস, তাদেরকে নিয়ে তারা ভালো দল করছে, টপ 5-এ আছে তারা। তার মানে আপনি ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করে তাদের নিয়ে আপনি চাইলে ভালো করতে পারেন, তার মানে আপনার ইন্টেনশনটা ভালো না। মানে সেটাই, মানে আপনি যে এই যে নিচের দিকে দলগুলোকে নিয়ে সবসময় মানে এরকম সমালোচনা হয়, বা এই যে আপনি যে বলছেন যে অন্য একটা বড় টিম যারা রয়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য এই টিমগুলো মনে হয় যেন আছে, এই লিগটার মধ্যে এই টিমগুলো আছে শুধু অন্য টিমকে যখন যেরকমভাবে লাগবে সেভাবে দেওয়ার জন্য, কিন্তু এগুলো আসলে আমরা বলছি এগুলো আসলে প্রমাণ করার মতো আমাদের হাতে সেই শক্তি নেই বা সেই জিনিসগুলো আমরা নেই। যারা এটা দেখভাল করবে তাদের কাছে যখন আমরা নিয়ে যাব তারা সেটাকে বলবে যে হ্যাঁ আমরা করছি, কিন্তু আসলে আলটিমেটলি আমরা ফল তেমন একটা পাই না, আমরা এখনও হয়তো পাবো না। এই জিনিসটা আসলে বিপিএল যেমন অনেকেই ভুলে গেছে, এই ঘটনাও ভুলে যাবে, এই একটা মিম হয়ে থাকবে এই জিনিসটা। বাংলাদেশের ক্রিকেটে এই জিনিসগুলো কালকে থেকে আসলে এটা আলোচনা হয়তো দেখবেন না, কিন্তু আপনার যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে হয় যদি ফলো করে প্রচার করা হয় তখন হয়তো একটু দেখবেন যে একটু দৌড়াদৌড়ি লেগে গিয়েছে, কিন্তু এছাড়া আপনার যদি এইভাবেই যায় আপনার এই জিনিস ভুলে যাবেন। আগেও এই জিনিস হয়েছে, এইবার তো আসলে খুব ভালো, মানে আমাদের প্রোডাকশন দেখাচ্ছে, খেলা দেখছি আমরা, এই জন্য আমরা হয়তো সামনে এসেছে, খুব ভালোভাবে দেখছে, আমাদের না হলে হয়তো সামনেও আসতো না। সো আপনার এই জিনিসগুলার কোয়ালিটি উন্নত করতে হলে বা মেন্টালিটি চেঞ্জ করা আসলে মনে হয় না নতুনভাবে বাংলাদেশ যদি তৈরি করতেও হয়, বাংলাদেশ টিমকেও যদি তৈরি করতে হয়, এই মেন্টালিটিগুলো আসলে চেঞ্জ না হলে এই ইন্টেনশন থাকে, মানে ডিপিএল আপনি এই ইন্টেনশনে বড় হন, তাহলে আপনি আসলে জাতীয় দলে কী করবেন এটা আসলে প্রশ্ন উঠে যায়, এবং এই জন্য কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আজকের এই দুরবস্থা আমার কাছে যেটা। এই প্লেয়ারগুলো দেখবেন যে বাইরে যেসব এই যে টি10-এর লিগগুলো হয় সেগুলোতে নিয়মিত খেলে, এবং সেগুলো খেলার পরে আইসিসির কাছে তারা ধরা খেয়ে নাসির হোসেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শেষ করে আবার ফিরবেন, এবং সেটা নিয়ে মানুষজন আবার হাইপ তুলবে। এটা একটা যাই হোক, দেখা যাক আসলে কি হয় আগামী 2-4 দিন, হয়তো এটা আলোচনা হলেও হতে পারে। আমরা আশা করবো যে এটা একটা মানে প্রতিরোধ হবে, কারণ এটা যদি না হয় বাংলাদেশের ক্রিকেটের আসলে উন্নতির আসলে কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ সাদুল ভাই। দর্শক আপনারাও ভালো থাকবেন। আমরা এরকম টপিক নিয়ে আসলে আমরা নিজেরাও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জা, বাংলাদেশের জন্য লজ্জা। আমরা সমর্থক, আমরা সাংবাদিক যাই না বলি না কেন, আমরা যারা ক্রিকেট প্রিয় মানুষ তাদের জন্য আসলে ব্যাপারটা লজ্জার। আমরা আশা করব এই সমস্যাগুলো সমাধান হবে, এই ব্যাপারগুলো যেন পরবর্তীতে না ঘটে সেই ব্যাপারগুলো বোর্ড নিশ্চিতভাবেই দেখভাল করবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।